জমি থেকে বেগুন তুলে রাস্তা দিয়ে যাচ্ছিল রথিন। এমন সময় তার সাথে দেখা হলো প্রদীপের। প্রদীপ তাকে বলল, আরে রথিন দা যে, কোথায় যাচ্ছো দাদা? কোথায় আর যাবো বাসা, এই তো বেগুন তুলে বাজারের দিকে যাচ্ছি। তা তুমি কোথায় যাচ্ছ? আমি একটু শাহিদের বাড়িতে যাচ্ছি, শুনলাম ওর মায়ের অবস্থা খুব খারাপ। সে কি, শাহিদ তোমার ছোটবেলার বন্ধু না? হ্যাঁ রথিন দা, আমরা তো ছোটবেলার বন্ধু। বন্ধু হয়ে বন্ধুর পাশে থাকবো, এটাই তো আসল। আচ্ছা দাদা, আমি তাহলে চলি, পরে কথা হবে। প্রদীপ সেখান থেকে চলে গেল। রথিন নিজে নিজে বলল, শাহিদের সাথে তো আমার গতকাল দেখা হয়েছিল, কিন্তু তখন তো কিছু বললো না। চাচি যান বোধহয় রাতের মধ্যেই অসুস্থ হয়েছে। আহারে বেচারা, ছেলেটার তো বাবাও নেই। হে বিধাতা, শাহিদের মাকে সুস্থ করে দিও। এইসব কথা বলে রথিন চলতে চলতে বাজারে পৌঁছে গেল। বাজারে পাশের দোকানে নূর এসে বলল, আরে রথিন, কেমন আছিস? এই তো ভালো আছি নূর ভাই, তুমি কেমন আছো? এই তো আছি বেশ। আমার খেতে ইদানিং ভালো আলু হচ্ছে না রে, এজন্য বেচা কেন ভালো চলছে না। তবে তোর তো কথা আলাদা, তোর বেগুনের নাম ডাক তো চারপাশে ছড়িয়ে পড়েছে। এমনকি দূর দূরান্তের গ্রামের লোকজনও আসে তোর দোকান থেকে বেগুন কিনতে। ও তেমন কিছু না নূর ভাই, সবই বিধাতার দয়া। তা তো বটেই, তবে যাই বল ভাই, তোর চাষ করা বেগুনের বেগুন ভাজা খেতে হেব্বি লাগে। আহা হা হা, মনে হয় যেন অমৃত খাচ্ছি। বিধাতা তোর ব্যবসা আরো বাড়িয়ে দি। আমি চলি রে, যা পারি কেনা বেচা করার চেষ্টা করি। সেদিনও বেশ ভালো বেচাকেনা শেষে সে তার বাড়ি ফিরে এলো এবং তার স্ত্রী নিরুপমাকে বলল, ওই গগিন্নি, তাড়াতাড়ি বাইরে এসো, আজ বেশ মোটা তাজা পাঙ্গাস মাছ কিনে এনেছি। কতদিন হয়ে গেছে বলো তো পাঙ্গাস মাছ খাইনি। এটাকে ভালো করে আলু দিয়ে মাখা মাখা করে রান্না করো। কি গো, এত বড় পাঙ্গাস মাছ, এর তো বেশ দাম হবে গো। না তো কি, আজ বেশ ভালো বেচাকেনা হয়েছে। এর ফল হিসেবেই তো এই পাঙ্গাস মাছ কিনতে পেরেছি। যাও তো যাও, আর দেরি করো না, বড্ড খিদে পেয়েছে। আমি বরং স্নান সেরে এসে বসছি। রথিন স্নান সেরে হঠাৎ করে তার কানে হই হই রই রই আওয়াজ এলো। ও কি, আমার বাড়ির বাইরে এমন আওয়াজ শোনা যাচ্ছে না? রথিন তুই দেখতে পেল শহীদের মাকে খাটিয়ায় করে নিয়ে যাওয়া হচ্ছে। সব যাত্রায় প্রদীপও ছিল। এই প্রদীপ, একটু এদিকে আয় তো। হ্যাঁ রথিন দা, বলো। কি করে হলো এসব? সকালেই তো শুনলাম অসুস্থ, দুপুর গড়াতে না গড়াতেই চাচিজানের মৃত্যু হয়ে গেল। হ্যাঁ রথিন দা, প্রায় ভোর সকালে উঠে চাচিজান বেগুন দিয়ে ইলিশ মাছের চচ্চড়ি রান্না করেছিল, কিন্তু রান্না কেমন হয়েছে তা চেখে দেখার জন্য একটা বেগুন মুখে পড়তেই নাকি তার শরীর খারাপ হওয়া শুরু করেছিল। এরপর থেকেই ধীরে ধীরে অবস্থার অবনতি হয়েছে, কিন্তু এভাবে মারা যাবেন তা তো কল্পনাও করতে পারিনি। বলিস কি রে, বেগুন খেয়ে মানুষের কেন এমন অবস্থা হবে? আমিও তো সেটাই চিন্তা করছি, কোথা থেকে কি হলো কিছুই তো বুঝতে পারছি না। আচ্ছা রথিন দা, আমি এখন যাই, বরং সব কাজ শেষ হয়ে গেলে শাহিদটাকেও একটু সান্ত্বনা দিতে হবে। বেচারার জন্য বড্ড খারাপ লাগছে। বাবাটাকে তো অনেক আগেই হারিয়েছে, এখন মাটাও চলে গেল, দুনিয়ায় আর কেউ রইল না তার। প্রদীপ আবার সেই শবযাত্রার সঙ্গে গিয়ে যোগ দিল। রথিন নিজে নিজেই বলল, আশ্চর্য ব্যাপার তো, এই গ্রামে তো বেগুন বলতে সবাই আমার বেগুনই কিনে। আমার বেগুন খেয়ে কেউ কখনো খারাপ মন্তব্য করেনি। সেখানে কিনা শাহিদের মা মারা গেলেন, এ তো অসম্ভব। নিশ্চয়ই ওনার সাথে কেউ শত্রুতা করে ওনার খাবারে বিষ মিশিয়ে দিয়েছিল। কি গো, কোথায় গিয়েছিলে আবার? ডাকতে ডাকতেই নেই। আমাদের গ্রামের শাহিদকে চেনো তো? ওর মা কিছুক্ষণ আগেই মারা গেছেন। ও মা, সে কি গো, কি বলছো কি তুমি? গতকালই তো চাচিজানের বাড়ির ওদিকে গিয়েছিলাম, দিব্যি ভালো মানুষ ছিল, কি থেকে কি হয়ে গেল। আমিও তো সেটাই ভাবছি। এর মধ্যে আবার প্রদীপের সাথেও দেখা হলো। সে বলল সকালে নাকি রান্না করতে গিয়ে বেগুন চেখে দেখার পরই তার শরীর খারাপ হয়ে গিয়েছে। এও আবার হয় নাকি? আমার জমিতে উৎপাদিত বেগুনের মতো খাঁটি বেগুন তো এই গ্রামের আর কোথাও নেই। তাহলে আবার সেই বেগুন খেয়ে মৃত্যু কি করে হয়?
আমার ধারণা নিশ্চয়ই ওনার খাবারে কেউ বিষ মিশিয়েছে। তোমারও বুদ্ধির বলিহারি চাই। অমন সহজ সরল মাটির মানুষকে কে বিষ দেবে গো? আহারে, শুনেও তো খারাপ লাগছে। কি জানি বাপু, সবই বিধাতার রহস্য। তার মনে কখন কি চলে কে জানে। আচ্ছা দাও, খেতে দাও। হ্যাঁ, এসো। তারা দুজন খেয়ে দিয়ে দুপুরে বিশ্রাম নিল। প্রায় সন্ধ্যার দিকে রথিন বাড়ি থেকে বের হতেই সবাই তার দিকে কেমন এক দৃষ্টিতে তাকিয়েছিল। রথিন আশেপাশে সবাইকে দেখে কেমন যেন ভয় পেয়ে গেল আর নিজের মনে মনে বলল, এ কি, সবাই আমার দিকে এভাবে চেয়ে আছে কেন? এদের দেখে মনে হচ্ছে এদের সবার ভেতর আমার জন্য রাগ, কিন্তু হলোটা কি? রথিন তার মতো হেঁটে হেঁটে চায়ের দোকানে গিয়ে বসলো। তাকে দেখা মাত্রই চায়ের দোকানের দুটো লোক এক বেঞ্চ থেকে উঠে আরেক বেঞ্চে গিয়ে বসে। নিজেদের মধ্যে কানাঘুষো করতে লাগে। রথিনের বেশ অবাক লাগলো। সে দোকানদারকে বলল, বিমল দা, কি হয়েছে বলো তো? সবাই এভাবে আমার দিকে চেয়ে আছে কেন? 5 জন মানুষ 5 কথা বলেছে তোমায় নিয়ে, তবে তুমি এসবে কান দিও না। আমার বিশ্বাস আছে তুমি এমন কিচ্ছু করনি। 5 কথা বলছে মানে? আর কিসের বিশ্বাসের কথা বলছো তুমি? কি করিনি আমি? কি বলতে চাইছো বিমল দা? কেন, তুমি শোনোনি সকালে যে শাহিদের মা মারা গেছেন? সবাই বলা বলি করছে তোমার দোকান থেকে কেনা বেগুন খেয়ে তারে মৃত্যু হয়েছে। তা তো শুনেছি, কিন্তু এর কি গ্যারান্টি আছে যে আমার দোকানের বেগুন খেয়ে তিনি মারা গেছেন? আমি তো তোমায় বললাম আমি একথা বিশ্বাস করি না। তবে 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 কি বিমল দা? আসলে ব্যাপারটা এখানে মিটে গেলেই তো হতো, কিন্তু আজ দুপুরে শিকদার বাড়ির সবাই বেগুনের তরকারি খেয়ে সাথে সাথে মারা গেছে। শুধু তাই নয়, মিত্র বাড়ির কাকাবাবু মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। বলছো কি গো বিমল দা? এত কিছু এতটুকু সময়ের মধ্যে হয়ে গেছে? এজন্যই তো সবাই তোমায় এতটা রাগ নিয়ে দেখছে। কিন্তু আমার বাপু এ কথা একেবারেই বিশ্বাস হচ্ছে না। তোমার কি এমন শত্রুতা হয়েছে সবার সাথে যে বেগুনে বিষ মেশাবে? বিমল দা, আমার আর ভালো লাগছে না, শরীরটা বেশ খারাপ করছে। আমি বরং বাড়ি চলে যাই। চায়ের দামটা না হয় রাখো। তুমি? হ্যাঁ হ্যাঁ রথিনদা, তুমি বাড়ি চলে যাও, তবে সাবধানে থেকো। গ্রামের মানুষজন কিন্তু তোমার ওপর বড্ড ক্ষেপে আছে। হ্যাঁ বিমল দা, বুঝতে পেরেছি, আসছি আমি। রথিন বাড়ি গিয়ে নিরুপমাকে বলল, গিন্নি, কোথায় তুমি? শিগগিরই বাইরে এসো। কি গো, কি হয়েছে? তোমায় এমন বিধ্বস্ত দেখাচ্ছে কেন? শরীর খারাপ করছে নাকি? দাঁড়াও, জল নিয়ে আসি। কিছু করতে হবে না। শোনো গিন্নি, আজ রাতে আমি বাড়ি থাকবো না। তুমি বাড়ির সদর দরজা এবং ঘরের সমস্ত দরজা জানলা ভালো করে বন্ধ করে রাখবে। কেউ ডাকাডাকি করলেও বাইরে আসবে না। এমনকি কেউ যদি বলেও যে আমি তাদের সাথে আছি, তবুও তাদের কথা বিশ্বাস করে দরজা খুলবে না। শুধুমাত্র আমার গলার স্বর শুনলেই দরজা খুলবে, মনে থাকবে? তুমি এসব কি বলতেছো? আমার তো বেশ ভয় করতেছে। কি হয়েছে গো, বলো না আমায়। আর তুমি কোথায় যাবে? সবকিছু বলবো আমি। আগে যা ঘটেছে তার আসল রহস্য বের করি। এরপর তোমায় যা যা বললাম সবকিছু মেনে চলো। আর আমায় নিয়ে বেশি চিন্তা করো না। মাথার উপরে বিধাতা আছেন, তাকে ডাকো, দেখবে সব ঠিক হয়ে গেছে। সেই রাতে রথিন তার কৃষিকাজের সরঞ্জাম নিয়ে লুকিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। আর নিরুপমা তার কথা মতো সবকিছু বন্ধ করে বাড়ির ভেতরে বসে থাকলো। প্রায় বেশ রাত হয়ে গেছে। গ্রামের অধিকাংশ বাড়ির আলো নিভে গেছে। এই সময় রথিন মাঠের এক কোণে লুকিয়ে দেখছে তার বেগুনের ক্ষেত। এই সুযোগ, এখনই আমাকে গিয়ে দেখতে হবে আমার এই বেগুনের ভেতরে আসলেই কোনো বিষ আছে কিনা। রথিন তখনই সে দেখতে পেল একটা কালো ছায়া তার ক্ষেতের দিকে নিঃশব্দে এদিক ওদিক তাকিয়ে এগিয়ে গেল। আর দেখলো লোকটা কেমন যেন সন্দিহান হয়ে আশেপাশে তাকাচ্ছে। সে নিজে নিজেই বলল, আশ্চর্য ব্যাপার তো, এত রাতে আমার বেগুনের ক্ষেতে কে এসেছে? দেখি তো কে এটা। প্রায় বেশ কিছুক্ষণ ভালো করে লক্ষ্য করার পর রথিন বুঝতে পারলো এটা নূর। নূর ভাই? কিন্তু সে আমার এই বেগুনের ক্ষেতে এত রাতে কি করছে? তার কাজ শেষ হয়ে গেলে সে দাঁড়িয়ে 2 হাত কোমরে রেখে শয়তানি হাসি দিয়ে বলল, এবার দেখ রথিন, পুরো গ্রাম আমি তোর এই বেগুন খাইয়েই উজাড় করে দেব। সবাই তোকে খুনি ভাববে। আমার পরে চাষাবাদ শুরু করে কিনা
আমার উপরে উঠে গেছিস তুই। আমি বেঁচে থাকতে তোকে তা কিছুতেই করতে দিব না। এবার দেখি তোকে কে বাঁচায়। নূর তার সব কাজ শেষে সবকিছু গুছিয়ে সেখান থেকে নিঃশব্দে পালিয়ে গেল। তাহলে নূর ভাই আমার এত বড় সর্বনাশ করেছে। আমি ভেবেছিলাম সে আমার ব্যবসার কাজে আরো উৎসাহ দিল সকালের কথাগুলো বলে, অথচ এই ছিল তার মনে। আজ ওর ফাঁদেই আমি ওকে ফাঁসাবো। সেদিন সারা রাত রথিন তার জমিতে কাজ করে বাড়ি ফিরে গেল। পরদিন সকালে রথিন আর তার স্ত্রীকে দেখা গেল ক্ষেতের সামনে দাঁড়িয়ে বিলাপ করছে। সবাই তাড়াতাড়ি জড়ো হয়ে দাঁড়ালো তাদের কাছে। রথিন বিলাপ করতে করতে বলল, আমার সর্বনাশ হয়ে গেল রে, আমার সর্বনাশ হয়ে গেল। কি অন্যায় করেছিলাম, বিধাতা যে এমন শাস্তি দিলে আমাদের। রতিনদা, কি হয়েছে? আর তোমার ক্ষেতের এমন বেহাল অবস্থা কেন? শুধু কি আমার ক্ষেতের অবস্থা এত খারাপ রে? ওই দেখ, পাশের নূর ভাইয়ের জমিতেও কেমন বেহাল অবস্থা। কারা যেন এসে আমাদের দুজনার আলু আর বেগুনের উপর ফেলে পুরো ক্ষেত লন্ডভন্ড করে দিয়েছে। তোর এত বড় স্পর্ধা রথিন, তুই আমার জমি এভাবে লন্ডভন্ড করে দিলি? কি বলছো নূর ভাই? আমি কেন তোমার জমি লন্ডভন্ড করতে যাব? তোমার সাথে আর আমার কিসের শত্রুতা? তুই শত্রুতা করেই এই কাজ করেছিস, কারণ তোর ক্ষেতের বেগুনে যে আমি। কি নূর ভাই, আমার ক্ষেতের বেগুনে তুমি কি করেছো? কি হয়েছে নূর ভাই? তুমি কি বলতে চেয়ে চুপ হয়ে গেলে? কই কি শোনা তো। আমি কি করতে যাব আবার? থাক নূর ভাই, আর অত নাটক করে কাজ নেই। কালকে আমি সব দেখেছি যে তুমি কিভাবে বিষ মিশিয়ে আমার জমির বেগুনগুলো নষ্ট করে দিয়েছিলে। মিথ্যে কথা, তুই মিথ্যে বলছিস রথিন। এই কেউ ওর কথা বিশ্বাস করো না। ওর নিজের দোষ ঢাকতে আমার গায়ের উপর চাপাতে চাইছে। না নূর ভাই, রতিনদা মিথ্যে বলছে না। আমি আর শাহিদ কাল এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখি এই শাহিদ দেখ, রতিনদার জমিতে ওটা কে যেন? নূর ভাই না? হ্যাঁ রে, এটা তো নূর ভাই। কিন্তু উনি এত রাতে রথিনদার জমিতে কি করছে? দাঁড়া দাঁড়া, ও নিজের সাথে কি যেন বলছে, ভালো করে কান পেতে শুনে নেই। তারা দুজন ঘাপটি মেরে নূরের সবগুলো কথাই শুনে ফেললো। এবারও তুমি অস্বীকার করবে নূর ভাই যে তুমি হিংসার বশবর্তী হয়ে রতিনদার বেগুনে বিষ মিশিয়ে দিয়েছিলে? আর দেখো, এই বিষের প্রভাবে গতকালকে গ্রামের কতগুলো লোক মারা গেল। তুমি একটা খুনি নূর ভাই, আর তোমার ব্যবস্থা করার জন্য আমি পুলিশও সাথে নিয়ে এসেছি। এই যে অফিসার, আপনারা সামনে আসুন। এই হচ্ছে সেই খুনি, একে নিয়ে যান। রথিন, আমাকে ক্ষমা করে দে। প্রদীপ, শাহিন, তোরা আমাকে ক্ষমা করে দে। আমাকে আর একটা সুযোগ দে, আমি আর এমন করব না। তোমাকে আর কোনো সুযোগ দেওয়া যাবে না নূর ভাই। তোমার কারণেই আমার মা মারা গেছেন, আমি এতিম হয়ে গেছি। ওনাকে নিয়ে যান অফিসার। চলুন, এইসব নাকে কান্না জেলের ভিতরে গিয়ে করবেন। পুলিশ নূরকে বেঁধে নিয়ে গেল। তোদের আমি কি করে ধন্যবাদ দিব জানি না ভাই। তোরা না থাকলে হয়তো এই বেটাকে আরো ভালো করে জব্দ করা যেত না। বিধাতা চেয়েছিলেন বলেই তোদেরকে ওই সময় সাক্ষী বানিয়ে দিয়েছিলেন। এরপর থেকে রথিন আবারও তার আগের জৌলসে ফিরে গেল। সে এবং তার স্ত্রী সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। এরকম মজার মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।